প্রথমে কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক 20 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এই সপ্তাহের সংক্ষিপ্ত আলোচনা। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর সমাপ্রসার রূপ থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে অনলাইন অফলাইন হিসেবে। তার সার্বিক দায়িত্বে রয়েছেন প্রকাশিকা কবি মিতা দাস লুকাস্ট। তার দক্ষ সম্পাদনায় একটি ভালো কাগজ হয়ে উঠেছে। এই সাপ্তাহিক পত্রের স্থানীয় সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদও থাকে এবং তার সাহিত্য পাতা অত্যন্ত সমৃদ্ধ। তাদের সম্পাদকের অনেক মূল্যবান থাকে। এবারে সম্পাদকের বিষয় বিশ্ব মণিপুরীদের পঠন পাঠন নিয়ে একটি সম্পাদকীয় রয়েছে। সম্পাদকের বিষয় রাজপথ থেকে আলোচনা টেবিল, বিষ্ণুপ্রিয়া প্রশ্নে বরাকের সন্ধিক্ষণ। বরাক উপত্যকার বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের অনশন প্রত্যাহার করা হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের শিক্ষার অধিকার নিয়ে অনশন কর্মসূচি ছিল। তাদের সম্পাদকের শেষ অংশ পাঠ করলে দর্শকরা বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। সম্পাদকের শেষ অংশ এই কথা লিখেছেন সম্পাদকের। তার কিছু অংশ তুলে ধরা যাক। বরাক উপত্যকার শক্তিতার বৈচিত্র্য, একটি ভাষার অধিকার সুরক্ষিত হওয়া। তাই এই আলোচনাকে কোনো একক সম্প্রদায়ের বিষয় হিসেবে দেখে চলবে না। এটি গোটা উপত্যকার সামাজিক ন্যায়, সাংস্কৃতিক ভারসাম্য ও গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। রাজ্য সরকারের দায়িত্ব এখন স্পষ্ট। আলোচনার টেবিল থেকে একটি সময়বদ্ধ লিখিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ বের করে আনা। অনশন শেষ হয়েছে, এটি স্বস্তি। কিন্তু ইতিহাস থেমে থাকে না। ইতিহাস দেখে নোট নেয়, তারপরে প্রশ্ন তুলে বরাকের নতুন দিগন্ত মনে করে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ফলাফল নির্ধারণ করবে। আসাম সরকার কি আবারও প্রমাণ করবে যে সে ন্যায়, সংবেদনশীলতা ও সহাবস্থানের পক্ষে দাঁড়াতে জানে, নাকি একটি সুযোগ হাতছাড়া করবে? সময় এখন সিদ্ধান্ত নেওয়ার। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। সম্পাদকের মতের সঙ্গে আমরা সহমত ব্যক্ত করি। শ্যামলমণি গঞ্জন সে বাংলাদেশ থেকে লিখেছেন। তার কবিতার শিরোনাম তুমিও সময়। সুতোধারার মতো প্রবহমান সময় আপন গতিতে বয়ে চলে নির্দ্বিধায়, স্বেচ্ছায় পরিস্থিতিতে রং বদলায়। এটা কারো কাছে প্রশ্ন কিংবা উত্তর। তুমিও ঠিক চলেছ একই ধারায়, একটুখানি দাঁড়াবার ফুরসত নেই। সেই রহস্যময় কালের সাক্ষী মানবী, যে ক্ষণে ক্ষণে রূপ বদলায় ভঙ্গিমায়। শ্যামলমণি অঞ্জন তার কবিতার আঙ্গিকে সময়ের সঙ্গে প্রিয়তমার সাযুজ্য সম্পর্কে টেনে কবিতাকে একটা ভিন্নভাবে উপস্থাপন করলেন কবি। বাংলা সাহিত্যে সময় নিয়ে অনেক কবিতা আছে, তবে এই কবিতার অনুভূতির স্বাদ অন্যভাবে পেলাম আমরা। কবিতাটি ভালো লাগলো। তার শেষ স্তবক পড়ে নিচ্ছে আবার। তুমিও ঠিক চলেছ একই ধারায়, একটুখানি দাঁড়াবার ফুরসত নেই। সেই রহস্যময় কালের সাক্ষী মানবী, যে ক্ষণে ক্ষণে রূপ বদলায় ভঙ্গিমায়। পড়ে নিচ্ছি
অজিত দেবনাথের কবিতা। অজিত দেবনাথ বাঁকুড়া থেকে লিখেছেন। কবিতার শিরোনাম নির্জন সাঁকো। হাঁটতে হাঁটতে মৃদু জ্যোৎস্নায় মনে পড়ে পথে প্রান্তরে ছড়িয়ে থাকা সন্ধ্যে তারার অপরূপ নাচ। দুলের উপর শুয়ে আছে অচেনা পতঙ্গ, উড়ো মেঘের কাপা কাপা ঢেউ। বর্ষা এলে ভেঙে পড়ে মেঘের সাঁকো, ভিজে যায় শ্রাবণের অন্ধকার। ঝুঁকে পড়া বকুল গাছের নিচে দুজন মানুষ দাঁড়িয়ে, আদর ছায় জড়ো করা সমস্ত পুরনো প্রেম। পদাতিও জানে কিভাবে নীরবে থাকতে হয়। হাঁটতে হাঁটতে সবুজ ঘাসের কথা মনে পড়ে, উবু হয়ে বসা প্রজাপতি। কবি অজিত দেবনাথের কবিতা যেন এক স্বপ্নের ধারা বিবরণী। কবিতাটি মগ্ন সৌন্দর্যের অপরূপ কথা কাব্য। কবির আঙ্গিক চিত্রকল্প অসাধারণ ভালো লিখেছেন। তার শেষ স্তবক আবার করে নিচ্ছি। কথাটি জানে কিভাবে নীরবে থাকতে হয়। হাঁটতে হাঁটতে সবুজ ঘাসের কথা মনে পড়ে, উবু হয়ে বসা প্রজাপতি। খুব ভালো কবিতা লিখেছেন। কবিতার চিত্রকল্পগুলো অসাধারণ। স্মৃতি দত্ত কলকাতা থেকে লিখেছেন। কবিতার শিরোনাম বৈভবের বর্ণমালা। এখন বাংলা ভাষার সীমাবদ্ধতা নেই কোথাও। মিছিল ছাড়িয়ে আকাশে বাতাসে জলমল করে আমার বৈভবের বর্ণমালা। কিবোর্ডের প্রতিটি ক্লিকে মাতৃভাষার কথা কয় কথা। কিবোর্ডের প্রতিটি ক্লিকে মাতৃভাষা কয় কথা। যাদের যেদি উচ্চারণে বাংলা ভাষা পেয়েছিল আলোর মর্যাদা, ছুঁয়েছিল নক্ষত্রের উচ্চতা, তাদের রক্তভেজা অক্ষরের হৃস্পন্দন এখনো আকাশে বাতাসে বান্যের উত্থাল দুপুর। এখনো বুকের ভেতর চোখের মণিতে জলজল করে বর্ণমালা। ভালোবাসি শব্দের ভেতর এখনো বাউনের সেই উত্থাল দুপুর। জানালার গ্রিল ছুঁয়ে থাকা রোদে শুধু 21-এর ঘ্রাণ। শহীদ মিনারের সেই মৌনতায় জেগে ওঠে এক প্রলয় ইতিহাস, যা শেখায় কথা কও, গান গাও নিজের ভাষায়। ও আ ক খ চিহ্নে সম্পৃক্ত অস্তিত্বের এক একটা DNA। 21 মানে শুধু শোকের কালো বেজ নয়। 21 মানে সাহস, বুকে টান করে দাঁড়ানোর এক সত্যের ইতিহাস। কবি স্মৃতি দত্ত তার কবিতার ভেতর অন্তর্মোচন করলেন 21-এর সংগ্রামের ঘনিষ্ঠ কথা। সেই সঙ্গে বললেন আমাদের এই মাথা উঁচু হয়ে দাঁড়ানোর কথা। তার শেষ পংক্তি আবার পড়ে নিচ্ছি। 21 মানে শুধু সুখের কালো বেজ নয়। 21 মানে সাহস, বুকে টান করে দাঁড়ানোর এক সত্যের ইতিহাস। অত্যন্ত ভালো লিখেছেন কবি। কানাইলাল জানা কলকাতা থেকে লিখেছেন। কবিতার শিরোনাম বাসনা কুসুম। বরাবরের বাসনা এমন একটি রাজ্য, গাড়ি যেখানে ধ্বংস ভুলে সন্ত্রাস মাত্রই গাঁদার পিঠে চড়ে দিব্যি ঘুরে বেড়ায়। জটিল সম্পর্ক তাঁত শাড়ির মতো বাজ হয়ে পড়ে থাকে। খুদ পিপাসা রাধাচূড়োর ডালে বসে বাঁশি বাজায়। বাংলা ভাষা দুধের গাইয়ের মতো হাম্বা হাম্বা ডাকে। কটুকতা বগলা হরিণ হয়ে চড়ে বেড়ায়। ইচ্ছে পূরণের শূন্যগুলো জামার বুতাম হতে চেয়ে হাঁপিত্তেশ করে বসে থাকে। সকাল দুপুর ভালোবাসার জগজগ করে বাসন মাজে।
সে রাজ্যে ফু দিয়ে নেবানো যায় লোভের আগুন, চুপ কথা দিয়ে সাজানো যায় না মনস্কামনা, শীতবাপ দিয়ে গুছানো হয় খুশির বাগান, ঘুমিয়ে ঘুমিয়ে পার হওয়া যায় ঢেউয়ের উত্তরুল হুম নানা গাইতে গ্রাম ছেড়ে বেরিয়ে যায় অভিশাপ, অভিযোগ, অলসতা। কবি ও সুলেখক কানাইলাল জানা, তার প্রতিটি লেখার ভেতর পুরো কথা থাকে। গদ্য আঙ্গিকে বাসনা কুসুম কবিতার ভেতর অনেক অনেক কিছু বলেছেন। সেই রস্য আবৃত অপূর্ব কবিতা পড়তে পড়তে মগ্ন হতে হয়। তার শেষ কবিতার বয়ান আবার পড়ে নিচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে পার হওয়া যায় ঢেউয়ের উত্তরল হুম নানা গাইতে গ্রাম ছেড়ে বেরিয়ে যায় অভিশাপ, অভিযোগ, অলসতা। মৈত্রদূত জানুয়ারির সঙ্গে আলোচনা করলেন কবি ও প্রকাশক মিতাদার প্রকাশিত কুশল মিত্রের সম্পাদনায় চতুর্মাসিক সংবেদনশীল সাহিত্য পত্রিকা মৈত্রদূত। আলোচনাটি অতি সংক্ষিপ্ত, আগামী পর্বে হয়তো অন্য অংশ কোথাও লিখবেন তিনি। আমার লেখা ঐতিহাসিক গবেষণাধর্মী ঐতিহাসিক মৎস্য উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ, তিনি মাত্র 70 বছর কাছাড় রাজত্ব করেছিলেন। তার ভ্রাতা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর 1823 খ্রিস্টাব্দে তিনি কাছাড়ের সিংহাসনে বসেন। 1830 খ্রিস্টাব্দে বতপুরের কাছে হরিটিক স্থানে তার মৃত্যু হয়। তার স্বল্পকালীন রাজত্বে তিনি পরপর 3 বার রাজ্য পাটের স্থান বদল করেন। প্রথমে রাজধানী ছিল ঘাসপুর, তারপর শিলচরের কাছে দুধপাতিল এবং সর্বশেষে বতপুরের কাছে হরিটিক স্থানে তার রাজ্য স্থাপন করেন। সেই শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এবং ইন্দুপ্রভার জীবন ঘিরে শিলাবতী চরের বৃত্তান্ত। রোমাঞ্চকর প্রতিটি পর্ব রয়েছে এবং এর ভিতর দিয়ে আমি এখানে মিথ, লোকগাথা অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম দিকে মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ভোগবাদী তামসিক থাকলেও পরবর্তী সময়ে মহারানী ইন্দুপ্রভার সান্নিধ্যে এসে বৈষ্ণব ভাবাপন্ন হয়ে যান। অগ্রজভাতা মহারাজা কৃষ্ণচন্দ্রের বিধবা পত্নী রানী ইন্দুপ্রভা বিবাহ করার পর তার অনেক শত্রু হয়ে যায় এবং তিনি কিভাবে এই রাজ্য চালিয়েছিলেন, ইন্দুপ্রভা কিভাবে তাকে পরামর্শ দিয়েছিলেন, সঙ্গে ছিলেন, তার অনেক কথাই উপন্যাসে রয়েছে। কোন প্রেক্ষিতে ঘাসপুর থেকে ইন্দুপ্রভা শিলচরের কাছে দুধপাতিলে রাজ্যপাল পরিবর্তন করেছিলেন এবং হাইলাকান্দির আদি কালীবাড়ি পুনর্নির্মাণ করে দিয়েছিলেন, তার নীতিগুলো, তার ইতিহাসের তথ্যগুলো আমি উপন্যাসে এনেছি। ললিতা পিসির মুখ দিয়ে তথ্য সমৃদ্ধ উপন্যাসের আপনারা পড়বেন। এই পর্বে এইভাবে আরম্ভ করেছিলাম। সকাল গড়িয়ে ঠাটা রোদে ঝলমলে দুপুর, ললিতা পিসির রোমাঞ্চকর পুরনো গল্পগাথা শুনতে শুনতে কিভাবে অনেক সময় চলে গেছে বুঝতে পারেননি। রাত্রে ইন্দুপ্রভা অনেক কাজ তার জমে আছে। কাশপুর থেকে কিছুদিনের জন্য রাজ্যপাল দুধপাতিলে স্থানান্তরিত করার বিষয় নিয়ে আরো কিছু ভাবতে হবে। এই মুহূর্তে রাজ্যের স্থান বদল কি ঠিক হবে? ভাবেন কিছুক্ষণ, নিজের শক্তির মতো বলেন, জানি না রাধা বল্লভের কি ইচ্ছা। শুভম কর্মকারকে তিনি কয়েকটি গ্রামের অগ্নি প্রস্ফুট বস্তি পুনর্নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। এই উপন্যাসটি ধারাবাহিক প্রকাশ হচ্ছে। বড়াকে নতুন যুগের আপনারা পড়বেন। এই অঞ্চল অর্থাৎ বরাক উপত্যকা গড়ার কাহিনী, অনেক তথ্য রয়েছে, অনেক বইপত্র ঘেটে উপন্যাস লিখে যাচ্ছি। আপনারা লিখবেন, অনেক বইপত্র ঘেটে উপন্যাস লিখে যাচ্ছি, আপনারা পড়ে পরামর্শ দেবেন।
এখানে একটি গল্প অর্চনা দাস লিখেছেন। এখানে একটি গল্পে অর্চনা দাস আমাদের দৈনন্দিন যাপিত জীবনে যা যা ঘটে তা চিত্রের মতো ধারাবাহিক উপস্থাপন করে দিলেন। দক্ষতায় নিতা এবং বরুণবাবুর চিত্রণটি খুব সুন্দর যথাযথ হয়েছে। গল্প শেষ এইভাবে: পাড়ার ছেলে শুভর সাথে চলে যান। ফিরতে সেই রাত, মুখ ভার টেবিলে ভাত বেড়ে রাখা। নিশ্চয়ই সন্দেহ করছে নিতা, মনে করছে নিশিদার বউয়ের সাথে রাত 10টা অবধি কিছু ভাবতে পারেন না বরুণবাবু। তার শরীর ঘেমে নিয়ে আসে। চোখেও কি ঝাপসা দেখেছেন। ঘরের আসবাবপত্র, দেয়ালের ছবি কিছুই তো নজরে আসছে না। নানা রঙের একটা গাঢ় মিশ্রণ ধোঁয়ার মতো সারা ঘরে যেন ছেয়ে আছে। তখনই সায়ন এসে ঘরে ঢুকে আলো সুইচটা দিয়ে বাবাকেও এই অবস্থায় দেখে প্রায় চিৎকার করে উঠে, বাবা কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? ততক্ষণ নিতাও ছুটে আসে। একটা ভালো গল্প হয়েছে। অভিমান, সন্দেহ, আবেগ আর ভালোবাসায় মোড়া এক মিষ্টি মধুর গল্প। পুরনো শহরে ইদানিং কালে পুরনো আমলের বাড়ি ভেঙে নতুন বাড়ি করা হিড়িক পড়েছে। এই বিষয়কে মাথায় রেখে একটা সুন্দর গল্প মানুষটা করে দিলেন খোকারাম ভীমরতি। এটা বিবাহ প্রসঙ্গে টেনে গল্পের সমাপ্তি। কিঙ্কর চরিত্রটি খুব সুন্দরভাবে এসেছে গল্পের শেষ এইভাবে: কিন্তু বিবাহ ভবনে পা দিয়েই আমরা টের পেলাম একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। কি ব্যাপার? বরপক্ষ আসেনি নাকি? কি ব্যাপার? বরপক্ষ আসেনি নাকি? আমি আর মল্লিকা শশব্যস্ত হয়ে গিয়ে দেখি এসব কিচ্ছু নয়। তবে কিঙ্কর খানিকটা হতাশ হয়ে অস্ফুট স্বরে বলল, চম্পকনগর থেকে ছোট মাসির সঙ্গে ওর বরের ছোট ভাই এসেছে, অবিনাশ এসেছে। তো কি হয়েছে? আয় দেখে যায়। আমি আর মল্লিকা এগিয়ে গিয়ে দেখি দেয়ালের এক সাইডে হেলা দিয়ে অবিনাশ বসে বড্ড আয়াস করে ভাত খাচ্ছে। একটা হাতিকে যতটুকু খাবার দেওয়া এর চেয়েও কোনো অংশে কম হবে না। কিঙ্কর আমার কানে কানে ফিসফিস করে বলল, ইতিমধ্যে 52 টুকরো আয়ের মাছ, 50 বাটি মাংস খেয়ে ফেলেছে। বল, আমি বাকি গ্যাস বেড়ে কি খাওয়াবো? টান পড়বে। গল্পের মূল কেন্দ্রবিন্দু হয়ে পড়ল শেষে ব্যতিক্রমী চরিত্র অবিনাশ। গল্পের ভাষার হুঁশিয়ানা আছে, পড়তে ভালো লাগলো। ভালো লিখেছেন গল্পকার ভাষা ঝরঝর। কবিতা উৎসবের ক্রিয়েশনের আজকের সংবাদের সিন্ধু খুলে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আপনারা দেখবেন আমাদের চ্যানেল, কবিতা চ্যানেল, তো আমরা এরকম আলোচনা করে থাকি। আপনারা যারা পাঠক, যারা নিয়ে আলোচনা করেছি, তারা যদি পাঠ প্রতিক্রিয়া না জানান তবে এরকম আলোচনা করতে উৎসাহ থাকে না। আজ এখানে শেষ করছি। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।